আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা কি করব। আজকে আমি তোমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 সালে আসা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। অ্যান্ড কোশ্চেন বলতে আমরা আসলে ফিজিক্সের পার্টটা সলভ করব। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এ ইউনিট, ঠিক আছে। সো ফিজিক্স আমাদের দুই জায়গায় আসে, এ ইউনিট বি ইউনিট। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এ ইউনিটে আসা কোশ্চেনটা সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই। শুরুতে আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি হচ্ছে মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। তো চলো আমরা কথা না বাড়ে হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। আর ক্লাসের মাঝখানে আমরা যখন ক্লাসটা করতে থাকবো তখনই ব্যাপারটা বুঝতে পারবো যে ক্লাসের আসলে আমাদের ফ্লোটা কেমন হবে। খুব সিম্পলি আমি যেটা বললাম যে 2024-25 সালে যে আসা কোশ্চেনগুলো আছে ওগুলো আমি সলভ করাই দিব। সলভ করানোর ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে তোমরা যদি মোটামুটি থিওরি নাও পেরে থাকো তাহলেও যাতে কোনোভাবে সলভ করতে পারো। মানে আলটিমেটলি যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেনটা সলভ করানোর ক্ষেত্রে আমি একটু রিলেভেন্ট থিওরিটা আলোচনা করে ফেলবো, ঠিক আছে। তো চলো, সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি আদর্শ গ্যাসের যদি চাপ বাড়ানো হয়, চাপ মানে কি? চাপ মানে হচ্ছে আমাদের পি বা প্রেশার যদি বাড়ানো হয় তাহলে আমাদের গ্যাসের গতিশক্তির কিরূপ পরিবর্তন হবে? কিসের গতিশক্তির পরিবর্তন কিরূপ হবে? সো আমরা যদি একটু থিওরিটা যদি পড়ে আসি, বা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বের যে চ্যাপ্টারটা আছে ওইটা যদি পড়ে আসি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের যে গ্যাসের গতিশক্তি আছে ওইটা সূত্র ছিল এইটা, সেটা হচ্ছে আমাদের F/2। এফ হচ্ছে সেখানে ছিল আমাদের স্বাধীনতার মাত্রা, F/2 ইন্টু ছিল nRT। ছিল কি nRT? বাকিগুলো আগে জানার কথা। এফ হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা, এন হচ্ছে আমাদের কত মোল নিয়ে কাজ করতেছে, কত মোল পদার্থ আছে বা কত মোল গ্যাস আছে, আর হচ্ছে আমাদের কি মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে টেম্পারেচার। সো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছিলাম যে আসলে আমাদের এইখানে আমাদের কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, তারপর ওই মোলটা তো কনস্ট্যান্টই, অবশ্যই একটা পদার্থ নিয়ে কাজ করতেছে অতটুকু তো কনস্ট্যান্টই, আরও কনস্ট্যান্ট। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের গ্যাসের গতিশক্তি যেটা আছে সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা মাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এর বাইরে আর তেমন কিছুর উপরেই ডিপেন্ড করে না। এখন এইখান থেকে আমরা যেটা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি এটাকে এইভাবে লিখি যে সাপোজ F/2 nRT জায়গায় লিখলে যদি পিভি লিখি, এনআরটি জায়গায় যদি আমরা পিভি লিখি তাহলে তো ভাই দেখতে পাচ্ছি না এখানে তো আসলে প্রেশার বা পি এর উপরও ডিপেন্ড করতেছে। তাহলে যদি চাপ বাড়ানো হয় তাহলে আসলে গ্যাসের গতিশক্তি তো বাড়ার কথা। বাট দ্য ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে যখন আলটিমেটলি আমরা পি এর সাথে তুলনা করতে যাবো বা প্রেশারের সাথে যখন আমরা তুলনা করতে যাবো তো এই ভলিউমটাকেও তো কনসিডার করতে হবে। তখন কি ভলিউমটা কি কনস্ট্যান্ট কিনা সেটা তো দেখতে হবে। কিন্তু না, এখানে ভলিউমের কথা যদি কিছুই বলে দেওয়া নাই তাহলে আমার যদি প্রেশার যদি বাড়ে তখন দেখবো যে ভলিউম আবার কমে গেছে। বয়লের সূত্রে আমরা পড়ছিলাম না যে প্রেশার যদি বাড়ে তাহলে ভলিউম কমে, তো আলটিমেটলি এইটা বাড়তেছে এইটা কমতেছে, আলটিমেটলি এইটা যে গুণফলটা সেমই থাকবে। গুণফলটা কি? সেমই থাকবে। সো আলটিমেটলি এতটুকু মাথায় রাখো যে আমাদের গ্যাসের গতিশক্তি বা অভ্যন্তরীণ যে শক্তিটা আছে সেটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এর বাইরে তেমন কিছুর উপরে কি ডিপেন্ড করে না। তার মানে আলটিমেটলি আমরা যেটা দাঁড়াবো সেটা হচ্ছে আমাদের কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অপরিবর্তিত থাকবে। ওকে, সো আমরা আনসারটা মিলাই নেই। এই তো আনসারটা এক্স্যাক্টলি মিলে গেছে। এরপরে কি বলে দেওয়া আছে? একটি সুষম তড়িৎ ক্ষেত্রের, এক নাম্বার বলে দিচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। আরেকটা বলছে যে 50 সেন্টিমিটার ব্যবধানে, কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে। দুইটা বিন্দুর কি দেওয়া আছে বলতো? বিভব পার্থক্য দেওয়া আছে। সো বিভব পার্থক্য মানে কি? এটা আমাদের ভি দেওয়া আছে, আর এটা আসলে কি ওই দুই বিন্দুর আসলে কি দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া আছে, মধ্যবর্তী ডিস্টেন্স। সো বলছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তড়িৎ ক্ষেত্র কি প্রাবল্য কত সেটা আমাদেরকে জানতে চাইছে। সো দেখো, আমরা যেটা জানতাম যে একটা তড়িৎ ক্ষেত্র যদি সুষম হয় তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমরা যে সূত্রটা জানতাম সেটা হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল টু আমরা জানতাম ভি ইজ ইকুয়াল টু আমরা জানতাম ই ইন্টু ডি। ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম? ই ইন্টু ডি। ঠিক আছে, কি জানতাম? ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ভাগ হচ্ছে কত হবে? ডি। ঠিক আছে, আচ্ছা এই তো। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আর তেমন কিছু লাগবে না। তাও জাস্ট আমরা একটু দেখাই যে আসলে কিভাবে করব। বিভব পার্থক্য কত দেওয়া আছে? বিভব পার্থক্য দেওয়া আছে হচ্ছে 200। ঠিক আছে, এরপর ডি কত? সেটা হচ্ছে আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স আছে 50 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারে আমরা কি করব? আমরা মিটারে কনভার্ট করে ফেলবো। সো 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি, কারণ এসআই একক বা হচ্ছে এমকেএস এককে কনভার্ট করতে হবে, তো এটা তো আসলে সিজিএস এককে আছে, সেন্টিমিটার সিজিএস এককে না। তো এখন আলটিমেটলি আমাদের এসআই এককে কনভার্ট করার জন্য আমরা কি করব? 50 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। এখন মিটারে কনভার্ট করার জন্য কি করব? 100 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে এটা মিটারে কনভার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা এই তো। সো মিটারে যদি কনভার্ট হয়ে যায় বাকি কাজটা তুমি এমনি করতে পারো। বাকি কাজটা এমনি করতে পারো না, এই যে 0 আর 0 কাটা, তারপর এইটা কাটা, তাহলে নিচে থাকলো হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এখানে কত আছে? এখানে আছে হাফ। হাফটা যদি উপরে উল্টা যাবে না হাফটা, এটা মানে কি পুরাটা আছে কত? হাফ।
তাহলে সামথিং বাই হাফ ইজ ইকুয়াল টু কত 2 উপরে চলে যাবে, 2 উপরে যদি চলে যায় তাহলে এটা ইন্টু 2 হবে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি আমাদের 400, আলটিমেটলি কত হচ্ছে 400, এই তো 400 কোনটা দেখতে পাচ্ছি, 400 দেখতে পাচ্ছি আমাদের এইটা, এই যে 400 দেখতে পাচ্ছি এইটা, ঠিক আছে ওকে। সো এইটা আসলে মানে আলটিমেটলি ধরো এই সূত্রটা অনেকে মাথায় নাও থাকতে পারে, অনেকে হয়তো ভুলে যেতে পারো, বাট একক দেখলে কিন্তু এগুলো চালাকি করা যায়। দেখো একক কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ভোল্ট, তার মানে উপরে থাকবে ভোল্ট বাই, তাহলে ভোল্ট কোনটা, এটা 200, তাহলে উপরে থাকবে ভাই 200, শেষ। এরপরে নিচে থাকবে কি, নিচে থাকবে পার মিটার, যেহেতু দেওয়া আছে নিচে মিটার থাকতে হবে, মিটার, তাহলে 500 কে মিটারে কনভার্ট করো, সরি 50 কে মিটারে কনভার্ট করো, এই যে মিটার হয়ে গেল, তাহলে এটা করলেই তো আনসারটা পেয়ে যাচ্ছে 400। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে আগাই, এই যে 400 মিলে গেল। এরপরে বলে দেওয়া আছে আলো পানি থেকে আপতিত হচ্ছে, আলো পানি থেকে আপতিত হচ্ছে। আচ্ছা, আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে? সো এইটা আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে আর কি। সো দেখি আমাদের আসলে জিনিসটা একটু দেখে ফেলি। সো এগুলো আসলে ক্লাস 9 10এও পড়ছি, এই জন্য আসলে আহামরি আমরা আসলে ডিসকাস করবো না। সো এটাকে আমরা বলি হচ্ছে দুইটা তলের বিভেদ তল, আর এটাকে আমরা কি বলি বলতো, এটাকে বলে আমরা অভিলম্ব, এটাকে আমরা কি বলি অভিলম্ব, অভিলম্ব, ঠিক আছে। সো এই ক্ষেত্রে সাপোজ এইটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, সাপোজ বায়ু হইতে পারে, আর এইটা হচ্ছে সাপোজ আমাদের ঘনমাধ্যম, ঘনমাধ্যম কি, ঘনমাধ্যমটা এখানে পানি হইতে পারে। সো ঘনমাধ্যম থেকে আলো যখন এই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে। সো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে এই বিভেদ তলের এই বিন্দুতে আপতিত হয়েছে, এটাকে বলে আমরা আপতন বিন্দু। আর এইটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এই অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি হচ্ছে আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে। সো একটু মাথায় রাখবা, যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সেটা কি একটু বেঁকে যায়, কোন দিকে বেঁকে যায়, সেটা হচ্ছে আমাদের এই অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্ব থেকে একটু বেঁকে যায়, এই অবিলম্ব থেকে আরেকটু দূরে সরে যায়, ঠিক আছে। সো এই যে দূরে সরে গেল তখন এই কোণটা যেটা উৎপন্ন করতেছে অবিলম্বের সাথে, এইটাকে আমরা বলি কি বলতো প্রতিসরণ কোণ, এটাকে আমরা কি বলতো সেটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। তাহলে আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা যখন আপতন কোণ দেখতে পাচ্ছি আর এখানে যখন প্রতিসরণ কোণ দেখতে পাচ্ছি, আপতন কোণকে আমরা সাধারণত আই ধারা প্রকাশ করি আর প্রতিসরণ কোণটাকে আর ধারা প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতে পাই, যেটা নর্মালি দেখতে পাই যে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন সেটা কি হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারি যে আর ইজ গ্রেটার দেন আই, মানে প্রতিসরণ কোণ যেটা আছে সেটা আপতন কোণ থেকে বড় হয়। আর আমরা যদি সেই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাইতাম সেম উল্টা হইতো, কি হইতো, উল্টা হইতো। তাহলে আমরা যদি দেখতে পাই যে আপতন কোণ যেটা আছে, আপতন কোণ কত বলে দেওয়া আছে, আপতন কোণ 45 বলে দেওয়া আছে, তাহলে এখন যেটা প্রতিসরণ কোণ হবে, যেটা আসলে এই আর হবে, সেটা কি 45 ডিগ্রির চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বেশি যদি হয় তাহলে আমরা বলে দিব 45 ডিগ্রির চেয়ে সামান্য বেশি, ঠিক আছে ওকে। তাহলে এটা আমরা সি নাম্বার দাগায় ফেলতে পারবো। আচ্ছা, সো দেখো এখানে আমাদের কি বলে দেওয়া আছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের বেশিরভাগ জায়গায় চলে আসে, ঠিক আছে। এটা আমরা বেশিরভাগ জায়গায় চলে আসে, এটা আমরা স্টার্ট দিয়ে রাখলাম। সো দেখো আমরা যদি একটু দেখি যে আমাদের কি কি জিনিস দেওয়া আছে, বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা, কিসের কাঁটা বলছে, মিনিটের কাঁটা বলছে, কৌণিক বেগ কি বলছে, কৌণিক বেগ কত, এটা মিনিটের কাঁটার কৌণিক বেগ কত। তো খুব সিম্পল কথা, আমরা যদি একটা ঘড়ি এঁকে ফেলি, এই হচ্ছে সেই ঘড়িটা, ঘড়ির আসলে কেন্দ্র সাপোজ হচ্ছে এইটা, এই কেন্দ্রটার সাপোজ হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই কিসের কাঁটা বলো তো, এটা হচ্ছে সাপোজ, হ্যাঁ এই তো সাপোজ এটা হচ্ছে আমাদের কি মিনিটের কাঁটা, সাপোজ কি এটা মিনিটের কাঁটা। সো এই মিনিটের কাঁটা এটা সবচেয়ে ভালো জিনিস হইতো এটা যে আমাদের এই মিনিটের কাঁটা প্রান্তবিন্দু কি এই প্রান্ত না, এই প্রান্তবিন্দুর আমাদের কি বের করতে হইতো, এই প্রান্তবিন্দুর আমাদের কি বের করতে হইতো, কৌণিক বেগ বের করতে বললে এটা সবচেয়ে এক্স্যাক্টলি আনসার হইতো আর কি। সো আমরা ধরে নিই, আমাদেরকে এটা যদি কিছু না বলে থাকে আমরা ধরে নিই এটা প্রান্তিক বিন্দু যেটা আছে, ওই প্রান্তিক বিন্দুর আসলে কি বের করতে হবে, ওই প্রান্তিক বিন্দুর আসলে কৌণিক বেগ বের করতে হবে, ঠিক আছে। সো দেখো এখন কৌণিক বেগ মানে কি, কৌণিক বেগ মানে হচ্ছে আমাদের সেই ওমেগা। সো ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, টোয়াইস পাই, এটা আমরা ওমেগা ইজ ইকুয়াল টু আমরা অনেক কিছু জানি, সেটা কি জানি, টোয়াইস পাই ইন্টু এফ, টোয়াইস পাই ইন্টু এফ, ঠিক আছে। এফটা কি, এফটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টোয়াইস পাই বাই টি, এটাও চাইলে লিখতে পারি। আবার এইটাকে চাইলে আমরা লিখতে পারি এরকম টোয়াইস পাই ইন্টু উপরে আছে আমাদের বড় হাতের এন, নিচে আছে বড় হাতের ছোট হাতের টি, ঠিক আছে। সো এই সূত্রগুলো একটু আমরা কাইন্ডলি মুখস্থ করে নিব, সবগুলো একই জিনিসই বোঝায়। তুমি যদি একটু বেসিক কনসেপ্ট তোমার ঠিক থাকে তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবা যে আসলে তিনটা সূত্র একই জিনিস, তিনটা সূত্র কি একই জিনিস। তারপরে আমি তোমাকে একটু ডিসক্রাইব করে দিই, টোয়াইস পাই মানে তো বোঝো, এই এফটা মানে কি, এফটা মানে হচ্ছে আমাদের কি বলতো কম্পাঙ্ক, এফটা মানে কি কম্পাঙ্ক। এই বড় হাতের টি মানে কি, বড় হাতের টি মানে হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে ওকে। আর এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই সূত্রটাতে বোঝাচ্ছে যে আমি টি সময়ে এটাকে এইভাবে লিখতে পারি চাইলে,
হ্যাঁ, এটাকে এইভাবে লিখতে পারি যে এইটা বোঝায় যে টি সময়ে এনটা কম্পন দেয়, টি সময় এনটা কম্পন দেয়। তাহলে ব্যাপারটা তো বুঝতে পারলা, যদি টি সময় যদি এনটা কম্পন দেয় তাহলে এক সময় বা একক সেকেন্ডে কয়টা কম্পন দেয়, সেটা হচ্ছে আমাদের এন বড় হাতের এন বাই ছোট হাতের টি। এই এন বাই টিটাকে একক সময় যতটা কম্পন দেয় ওইটাই তো আমাদের এফ, ওইটাই আমাদের এফ না, তো এটা তো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ইটস আপ টু ইউ, তুমি কিভাবে আসলে এটা সলভ করবা। বাট এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের মাঝখানে অ্যাপ্লাই করা, ঠিক আছে? এগুলো একটু বুঝতে হবে, করতে করতে আসলে নিজে বুঝে ফেলবা যে কখন কোনটা অ্যাপ্লাই করবা আর কি। সো দেখো, আমরা যদি এখান থেকে সাপোজ এটাকে আমরা একটু আলাদা করে রাখি, ঠিক আছে? ওকে, সো দেখি আমরা যদি এটাকে আলাদা করে লিখি, এরপর আমরা সাপোজ এটা লিখলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখলাম টোয়াইস পাই বাই টি। টি মানে কি? টি মানে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি বোঝায়? একবার ঘুরে আসতে তার যে সময় লাগে। সো সাপোজ মিনিটের কাটা এইখানে আছে, এরপর কি করছে? সাপোজ এইখানে গেছে, এরপর সাপোজ হচ্ছে এইখানে গেছে, এরপরে সাপোজ হচ্ছে ঘুরে আবার এই জায়গায় আসছে। তাহলে এই যে ঘুরলো, পুরোটা যে ঘুরলো, ঘুরতে তার যে সময় লাগতেছে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল। তাই কি বলবো? পর্যায়কাল। এখন তুমি আমাকে বলো, মিনিটের কাটা এইখানে আছে, একটু ঘুরলে কত হবে? 5 মিনিট। এরপরে ঘুরলে কত হবে? 10 মিনিট। এরকম কয়বার ঘুরতে হবে? কয়টা? 12টা 5 আছে, তাহলে 5 12 কত? 60 মিনিট। তাহলে কত মিনিট হয়? 60 মিনিট। মাথায় রাখবা, এই ঘড়ির কাঁটাটা যদি একবার ঘুরে আসে, একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো। আমি জানি এটাতে একটু কমপ্লেক্স হয়, মানে একটু নিজের একটু বুঝতে কঠিন হয় আর কি। নর্মালি একটু বুঝো যে এইখান থেকে মিনিটের কাঁটাটা যদি ঘুরে এসে আবার এক জায়গায় এইখানে চলে আসে, তাহলে এটাকে আমরা কি বলি? 1 ঘন্টা। এটাকে আমরা কি বলি? 1 ঘন্টা হয়েছে। এটুকু তো বুঝো। এইটা যদি না বুঝতে চাও তাহলে মাথায় রাখতে পারো এটা, যে মিনিটের কাঁটাটা যখন 5 ঘর ঘুরছে, 5 ঘর মানে সাপোজ 12 থেকে কোথায় চলে গেছে? 1-এ চলে গেছে, তাহলে কয় ঘর ঘুরছে? 5 ঘর। তাহলে এটাকে আমরা কি বলি? 5 মিনিট। সো ঘুরতে ঘুরতে দেখতে পাবো এখানে 6 আসছে, তাহলে কত? 5 12 সরি 5 6 30 মিনিট। এই যে ঘড়ির কাঁটাটা যদি এখানে এসে এখানে আসে তাহলে 30 মিনিট হয়েছে। আবার এখান থেকে এখানে আসলে কত? আরো 30 মিনিট। তাহলে 30 মিনিট কত? 30 মিনিট কত হয়েছে? 60 মিনিট। তাহলে নর্মালি এভাবে বোঝা যায়, মিনিটের কাঁটা যদি ঘুরে এসে আবার আগের জায়গায় আসে তাহলে এটাকে আমরা বলি 1 ঘন্টা হয়েছে। এটাকে আমরা কি বলি? 60 মিনিট হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বসাবো? টি এর জায়গায় কি বসাইতে পারি? টি এর জায়গায় বসাবো 60। টি এর জায়গায় বসাবো 60। এখন 60 তো আমরা এখানে দেওয়া আছে কিসে? সেকেন্ডে আছে। কি দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। তাহলে আমরা 60কে কিসে কনভার্ট করবো? সেকেন্ডে কনভার্ট করবো। 1 মিনিট কত? 60 সেকেন্ডে। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট ইন্টু 60 সেকেন্ড। এই তো। তাহলে দেখো এখান থেকে ব্যাপারটা ইজিলি বুঝে ফেলার কথা। উপরে আছে আমাদের এখান থেকে আমরা একটু কাটাকাটি করে ফেলি, 2 দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 30। তাহলে 30 যদি হয় তাহলে আলটিমেটলি উপরে পাচ্ছি কত? পাই। আর এখানে কত? 0 আর 0, তাহলে 0 0 3 6 কত? 18। দেখো তো মিলে কিনা। আর একক হচ্ছে এস এককে রেডিয়ান পার সেকেন্ড। পাই বাই 1800। পাই বাই 1800 কই পাচ্ছি দেখো তো? এই যে ভাই, এই ডি নাম্বারটা। ঠিক আছে? আচ্ছা, আগাই। এই যে হুবহু মিলে গেছে, এগুলো আসলে তেমন কঠিন কিছু আসে না। সো দেখো আমাদেরকে কি বলে দিল? আমাদেরকে বলে দিল যে 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট, কত মিনিট? 1 মিনিট ক্রিয়া করে, তাহলে বস্তুতে বেগের পরিবর্তন কত হবে? কি বলছে? বস্তুটার বেগের পরিবর্তন কত হবে? সো আমরা একটু ডাটাগুলো লিখে ফেলি। এখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, যে আমাদের একটা কোশ্চেন প্রথমে যখন আমরা দেখি তখন আসলে আমাদের কাছে বুঝতেই পারি না যেটা সহজ নাকি কঠিন। সচরাচর আমাদের পরীক্ষার হলে প্রথমে দেখে আলটিমেটলি বুঝি না, পরে বা যখন আবার কোশ্চেনটা দেখি তখন মনে হয় যে না, সেটা বাদ দিয়ে গেলাম, এটা তো সহজই মনে হয়েছে। ফ্যাক্ট হচ্ছে এইসব যখন মানে অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে যখন এইসব ডাটাগুলো দেখবা, যখন একটা কোশ্চেন দেখবা, তখন সিম্পলি একটা কাজ করবা কি, ডান পাশে এগুলো লিখে ফেলবা যে কোনটা কি বোঝাচ্ছে। সাপোজ হচ্ছে দেখো আমি এখানে লিখলাম যে এত নিউটন বল প্রয়োগ করছে, এটা হচ্ছে আমাদের এফ, এত কেজি ভর সেটা হচ্ছে আমাদের এম, আর এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে আমাদের টি। ঠিক আছে? আচ্ছা, বেগের পরিবর্তন বের করতে হবে, এটা হচ্ছে আমাদের ডেল ভি। ঠিক আছে? ডেল ভি যেগুলো কত বের করতে হবে। এই যে ডাটাগুলো যে লিখছো, এইটা লিখে তুমি বুঝতে পারবা যে এটাতে আসলে কোন সূত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। এটা দিয়ে কি কোন সূত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, এটা এখান থেকে মাথায় আসতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, সো চলো এখান থেকে আমরা যে সূত্রটা মাথায় আসতেছে সেটা হচ্ছে আমাদের এফ ইজুকুলটা আমরা যেটা লিখি, সে এফ ইজুকুলটা লিখি আমাদের এম এ। এফ ইজুকুলটা আমরা কি লিখি? এম এ। এম তো রাখলাম। এ মানে কি? এ মানে হচ্ছে আমাদের ভেলোসিটি পরিবর্তন ভাগ হচ্ছে আমাদের টাইম। প্রতি সেকেন্ডে ভেলোসিটি পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা একটা কাজ করতে পারি। আমাদের লাগবে হচ্ছে ডেল ভি। এম জানি, টি জানি, এফ জানি, এই সবই তো জানি। তাহলে এখান থেকে আমরা কাজ করি, দেখো তো টিকে এ পাশে গুণ করলে আমাদের এফ ইন্টু টি ইজুকুলটা আমরা জানি এম ইন্টু ডেল ভি। তাহলে ডেল ভি ইজুকুল টু উপরে আছে আমাদের এফ ইন্টু টি ভাগ হচ্ছে আমাদের কত? এম। তাহলে মানগুলো আমরা বসাই দিই। মান কি বসাও বলো? এফ এর মান ফোর্স কত বলো? ফোর্স হচ্ছে কত? ফোর্স হচ্ছে 60 নিউটন। টি কত? টি হচ্ছে কত? 1 মিনিট। 1 মিনিট কত? 60 সেকেন্ড। এম কত?
বস্তুটা ভর কত? বস্তুটা ভর হচ্ছে 30 কেজি। তাহলে কাটাকাটি করো, চলো কাটাকাটি করি চলো। এটা হচ্ছে আমাদের এটা কাটলে হচ্ছে 2, তাহলে আছে কত? আর তো উপরে দুইটা জিনিস আছে না, একটা হচ্ছে 2 আর হচ্ছে 60। তাহলে 2 আর 60 গুণ করলে কত পাচ্ছি? 120। তাহলে 120 কত হবে? একক কি হবে? এটা হচ্ছে ডেল ভি, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন তো বেগই হবে, মিটার পার সেকেন্ড। তাহলে 120 মিটার পার সেকেন্ড, 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে আগাই। বলে দেওয়া হচ্ছে শব্দের কোন বৈশিষ্ট্যের কারণে তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়। ঠিক আছে, এইটার আসলে এক্সাম্পল আসলে আমরা তরঙ্গতে যখন তরঙ্গ যে চ্যাপ্টারটা পড়ি ওই চ্যাপ্টারটাতে দেখতে পাই। এইটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে সাপোজ কোনো একটা জিনিস আছে, কোনো একটা সাপোজ যে কোনো একটা বস্তু আছে, ওইটার উপর আমি একটা কম্পন প্রয়োগ করলাম। কম্পন প্রয়োগ করা মানে কি? কম্পন প্রয়োগ করা মানে হচ্ছে সাপোজ এটাকে বাড়ি মারলাম, বাড়ি মারতে সাপোজ আমি আস্তে বাড়ি মারলাম, এটা আস্তে কম্পন হবে, একটু জোরে বাড়ি মারলাম তাহলে এটা জোরে কম্পন হবে। এটা একটা জিনিস, একটা কম্পন প্রয়োগ করলাম, এটা একটা জিনিস। আবার কোনো একটা নির্দিষ্ট একটা বস্তুর নিজস্ব একটা কম্পন থাকে, এটা তার বৈশিষ্ট্য। সাপোজ আমরা যদি নর্মালি চিন্তা করি, একটা একদম হ্যাংলা পাতলা মানুষ, মানে তার কি মানে শরীরে গোস্ত কিছু নাই, বুঝছো? ওকে যদি একটু নাড়া দিই, অল্প একটু ফোর্স দিয়ে নাড়া দিই, তাহলে দেখা যাবে অনেক বেশি নড়তেছে। আর একটা একদম ভারী একটা মানুষ, ঠিক আছে, ওকে যদি একটু নাড়া দিই, ওকে বেশি জোরে নড়বে না তো। সো এই বস্তুর বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু তার একটা কম্পন আছে, নির্দিষ্ট বস্তুর একটা নির্দিষ্ট একটা কম্পন আছে। এখন ওই একটা নির্দিষ্ট বস্তুর কম্পনের সাথে আমি যে কম্পনটা প্রয়োগ করতেছি ওইটা যদি কখনো ম্যাচ করে যায়, ওটা যদি সেম হয়ে যায়, তখন আলটিমেটলি আমাদের ওই কম্পনটা কাইন্ড অফ দ্বিগুণ হয়ে যায়। ওটাকে আমরা বলি পরবশ কম্পন। এটাকে আমরা কি বলি? পরবশ কম্পন। পরবশ কম্পন যদি প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটার মানে তীব্রতা অনেক বেশি হয়, ওই কম্পনের তীব্রতা অনেক বেশি হয়। এই কারণে দেখা যাচ্ছে যে আসলে আমরা যখন একটা ভূমিকম্পের সময় ওই ভূমিকম্পের ইন্টেন্সিটি আর আমাদের যে বিল্ডিংয়ের ইন্টেন্সিটি যদি সমান হয়ে যায়, ইন্টেন্সিটি বলে ফ্রিকোয়েন্সি আর কি, ফ্রিকোয়েন্সি যদি সমান হয়ে যায় তাহলে ওই বিল্ডিংটা আসলে অনেক বেশি কম্পিত হয়। ওই বেশি কম্পিত হওয়ার কারণে সেটা কি হয়ে যায়? ভেঙে যায়। সো আলটিমেটলি আমরা এখানে বলবো কি, এটার আনসার হচ্ছে কি পরবশ কম্পন। এটা কি পরবশ কম্পন? এটা একটু আমাদের থিওরিক্যাল জিনিসপাতি, তাও জাস্ট আমি একটু বলে দিলাম আর কি। সো বলছে যে কোনটা টর্কের একক, ঠিক আছে, কোনটা টর্কের একক। টর্কের আমরা সূত্রটা একটু দেখি। সূত্র টর্ক ইজ ইকুয়াল টু আমরা যেটা জানতাম সেটা হচ্ছে আমাদের আর ক্রস এফ, আর ক্রস এফ, তাই না? আর ক্রস এফ। আর এর একক কি? আর এর একক কি? আর এর একক হচ্ছে আমাদের মিটার, এফ এর একক কি? নিউটন। আর ইনটু কত হবে? সাইন থিটা হবে। সাইন থিটার কোনো একক আছে? নাই তো। তাহলে এইটার একক হবে হচ্ছে আমাদের ভাই নিউটন মিটার। এটার একক কি হবে? নিউটন মিটার। নিউটন মিটার কোনটা? এই যে ডি নাম্বারটা। ওকে আগাই। দেখো বলে দেওয়া আছে যে 1 কিলোমিটার ভরের আমাদের কি কি বলে দিচ্ছে দেখি তো। আমাদেরকে বলে দিচ্ছে 1 কিলোমিটার কেন 1 কেজি হবে ভাই, গেস। এটা হচ্ছে 1 কেজি ভরের, 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে রাখছি। কি করছি? 1 মিটার দূরত্ব, এটা হচ্ছে আমাদের সাপোজ ডিস্টেন্স। দূরত্বে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? এগুলো পারার কথা না, বলো তো? এগুলো তো একদমই ইজি পারার কথা। তাও জাস্ট আমি একটু লিখে ফেলি যে আমাদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ ইজ ইকুয়াল হবে আমাদের জি ইন্টু বস্তু দর ভর m1 ইন্টু m2 ভাগ হচ্ছে কত হবে? ডি স্কোয়ার, তাই তো? আচ্ছা চলো আমরা এগুলো মানগুলো বসাই দিই। জি এর মান কত? জি এর মান হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻11। বস্তুটা ভর 1 কেজি, ওইটা বস্তুটা ভর সেটাও 1 কেজি, আর এইটা কত? মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। মধ্যবর্তী ডিস্টেন্স কি? 1 মিটার। তাহলে আলটিমেটলি আমাদের এই যে জি যেটা আছে ওইটাই আলটিমেটলি আমাদের দুইটা 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে যেই ফোর্স ফিল করে সেটাই আসলে আমাদের জিটা, ঠিক না? সো ছোটবেলায় যখন আমরা খ নাম্বার আনসার করতাম তখন আলটিমেটলি আমরা জানতাম যে আসলে জি এর মানটাকে আসলে এইটা দ্বারাই প্রকাশ করা যায়। তাহলে আনসার কোনটা হবে? 6.673 ইন্টু 10⁻11 নিউটন। সো দাগানোর টাইমে একটু চিন্তা করে দাগাবা, কারণ দেখতে সবগুলো একই রকমই লাগে। ঠিক আছে, ওকে আগাই চলো। বলে দিছে একটি সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে একটি বাঁক ঘুরছে, যদি তার বেগ বা ভেলোসিটি যদি দ্বিগুণ করা হয় তার বাঁক মানে কি বোঝায়? বেগের কোণের অনুপাত কি হবে? সো এই কোশ্চেনটা আসলে আমাদের একটু ভুল আছে, এই কারণে এটা আসলে কোনো ধরনের আনসার নাই। এটা আসলে টেকনিক্যাল ইস্যুর কারণে বা কিছু একটা ইস্যুর কারণে এটা আসলে আমাদের একটা কোশ্চেনটা আসলে ভুল আসছে। কারণ এখানে বাঁক দ্বারা কি বোঝাচ্ছে? আবার বেগের অনুপাত, বেগের কোনটা আবার টেন থিটা, ওকে থিটা নিলাম। তারপর আমাদের মানে বাঁকটা কি বোঝাচ্ছে এখানে? আর বোঝাচ্ছে আর প্লাস থিটা, মানে কিছু একটা তো ডাটা দিতে হবে, কিছু একটা ডাটা না দিলে তো এটা বের করা যাবে না। ঠিক আছে, এই তো এটা আমাদের আনসারটা ভুল দেওয়া আছে। এরপরে দেখি বলে দেওয়া আছে যে ভূচুম্বক মেরুতে বিনতি কোণ কত? ভূচুম্বক মেরুতে বিনতি কোণ কত? সো এটা আমাদের চুম্বক অধ্যায়ের ম্যাথ না, আসলে চুম্বক অধ্যায়ের আসলে আমাদের থিওরিটিক্যাল পার্ট। সো আমরা যদি একটু খেয়াল করি, পৃথিবী হচ্ছে এরকম, সাপোজ এই জায়গায় আছে, সাপোজ হচ্ছে কি দিব বলতো? আমরা যে কোনো কিছু দিতে পারি। সাপোজ হচ্ছে এই জায়গায় হচ্ছে নর্থ দিলাম, এই জায়গায় দিলাম সাউথ, নর্থ আর সাউথ এই জায়গায় দিলাম। এটা হচ্ছে আমাদের ধরো পৃথিবীর হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কি দক্ষিণ মেরু, ঠিক আছে? ওকে, সো সাপোজ আমি এই জায়গায় একটা
এই জায়গায় একটা চুম্বক রাখলাম, ঠিক আছে, এই জায়গায় একটা চুম্বক রাখলাম, এই জায়গায় একটা চুম্বক রাখলাম। সো যখন এই জায়গায় যখন একটা চুম্বক রাখবো, নর্মালি যদি সাপোজ একটা ঝুলায় রাখলাম, ঝুলায় রাখলে দেখা যাবে যে এইটা যে সাউথ প্রান্ত আছে না, এই যে এই চুম্বকের যে সাউথ প্রান্ত আছে না, এই নর্থ প্রান্তের দিকে চলে যাবে। আর এইটার যে নর্থ প্রান্ত, চুম্বকের যে নর্থ প্রান্ত যেটা আছে, সেটা আমাদের এই পৃথিবীর সাউথ প্রান্তের দিকে চলে যাবে, এরকম ভাবে সোজা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে নর্মালি তো এভাবে থাকলো, এভাবে থাকলে তো ভালো। এরপরে এইটা পৃথিবী, সাপোজ আমি এ জায়গায় আসি, এ জায়গায় থাকলে পৃথিবী একটা সমতল আছে না, সাপোজ এই সমতলটাকে আমরা চিন্তা করতে পারি, পৃথিবীর সমতলটাকে, ওই জায়গায় থাকলে সমতলটা হচ্ছে এরকম, সমতলটা কি, পৃথিবীর সমতলটা এরকম। এখন এই সমতলের সাথে এই চুম্বক মেরুটা বা চুম্বকটা যে কোন উৎপন্ন করতেছে, সেটাকে আমরা বলবো বিনতি কোণ। কত কোণ উৎপন্ন করতেছে দেখতে পাচ্ছ, একই লাইন বরাবর আছে। তখন আলটিমেটলি আমরা এই বিষুবীয় অঞ্চলে আমরা যেটা দেখতে পাই যে এই ভূচুম্বকের বিনতি কোণটা হয় 0, বিনতি কোণটা কত হয় 0। সো যখনই এই চুম্বকটাকে আমি একটু লক করে নিই, এই চুম্বকটাকে কোথায় নিয়ে আসবো জানো, এই চুম্বকটাকে সাপোজ আমি এ জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে, চুম্বকটাকে এই জায়গায় নিয়ে আসছি। সো যখনই চুম্বকটাকে এই জায়গায় নিয়ে আসছি, এটা তো আসলে নর্থ প্রান্ত, তাই না, পৃথিবীর নর্থ প্রান্ত না। সো নর্থ প্রান্তের ক্ষেত্রে দেখা যায় যে এই পার্টটুকু কি হবে, এই পার্টটুকু উল্টায় যায় হচ্ছে সাউথ প্রান্ত এই দিকে চলে আসবে, তাই না বলো, এটা বুঝছো তো নাকি? আমি তো জানি যে নর্থ কি করে, সাউথকে আকর্ষণ করে, সাউথ কি নর্থকে আকর্ষণ করে। তাহলে এখানে যদি নর্থ প্রান্ত হয় পৃথিবীর, তাহলে আমাদের এই চুম্বক যেটা আছে, ওই চুম্বকের সাউথ প্রান্ত কি হয়ে যাবে, নর্থ প্রান্তের দিকে চলে যাবে। আর নর্থ প্রান্তকে যেহেতু বিকর্ষণ করে, নর্থ প্রান্ত কোথায় চলে যাবে, ওই পাশে চলে যাবে, ঠিক না। আচ্ছা, তো যেহেতু ওই পাশে চলে যাবে, এইবার যদি আমরা দেখি যে এইখানের যে এইখানের যে আনুভূমিক রেখা, পৃথিবীর যে সমতল আছে, ওই সমতলের সাথে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে দেখো তো, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে তখন আলটিমেটলি আমরা তখন বলবো কি, বিনতি কোণটা 90 ডিগ্রি কোণ। সো এটা আমরা একটা মাথা রাখতে পারি যে ভূচুম্বক মেরুতে বা ভূমেরুতে, যে এই মেরুতে এখানে প্লাস এখানে দুই জায়গায় দেখবা এই বিনতি কোণটা 90 ডিগ্রি হবে। আর বিষুবীয় অঞ্চলে যদি নিয়ে যায়, সেই বিনতি কোণটা আমাদের 0 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা আমরা একটু চাইলে মুখস্থ করে নিতে পারি। ওকে, আগাই চলো। বলে দেওয়া আছে যে একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটি কত সময় পর আবার ভূমিতে ফিরে আসবে, আমাদের টাইমটা বের করতে হবে। সো এটার জন্য আমরা ডিরেক্ট সূত্র মুখস্থ করবো, কারণ এখানে আসলে আমাদের যেটা বললাম যে ক্যালকুলেটর নাই, প্লাস এখানে আমাদের একটু টাইম ওয়েস্ট হবে। সো এক্ষেত্রে আলটিমেটলি আমাদের সূত্র যদি একদম শর্টকাটগুলো মুখস্থ না থাকে, তাহলে কিন্তু হবে না। সো আমাদের যে অতিবাহিত যে সময়টা উপরে উঠতে আবার নামতে, সেটা ইকুয়াল হবে টি, ইকুয়াল হবে উপরে থাকবে হচ্ছে আমাদের টোয়াইস ইউ হচ্ছে আমাদের কি, যে ছোড়ার যে বেগটা, নিচে থাকবে হচ্ছে আমাদের জি, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যদি 2 ইন্টু ইউ কত দেখতে পাচ্ছি, ইউ হচ্ছে 196, আর ভাগ কত হচ্ছে, ভাগ হচ্ছে জি মানে কত 9.8, তাহলে আমরা এখানে বসাই দিই 9.8, ঠিক আছে। ওকে, সো এবার আমরা একটু কাটাকাটি করবো, তাই না, কাটাকাটি করতে যাই, চলো। সো কাটাকাটি করার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমি হচ্ছে যেটা করি সেটা হচ্ছে আমাদের এই দশমিকটা উঠাই দিতে চাই, উঠাই দিতে চাই, কই গেল মা, এটাকে উঠাই আগে, এই দশমিকটা উঠাই দিব। এই 98টাকে আমি লিখবো 98 ভাগ হচ্ছে 10, সমস্যা আছে কারো? আচ্ছা, এখন আমরা কি করি, উপরে একটা 10 গুণ করলাম, নিচে একটা 10 গুণ করলাম, বা এটাও চিন্তা করতে পারি 10টা উপরে চলে গেছে, এটাও চিন্তা করতে পারি, ওকে করলাম, সমস্যা নাই তো। তাহলে এই 10টাকে করলাম, তো এই যে এই 10 আর এটা কাটা, ঠিক আছে, তাহলে বাকি থাকলো এরকম কিছু একটা। তাহলে এখন আমরা যদি এটা দ্বারা গুণ করি, তাহলে কত পাচ্ছি দেখো তো, 98কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 8 দুগুণা 16, ওকে, হাতে আছে কত 1, 9 দুগুণা 18, তাহলে কত, 18 সাথে 1 গুণ করলে কত 19, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2 ভাই, কত আছে 2 আছে। তাহলে এখন 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4, 4 এর সাথে আছে 10, তাহলে কত পাচ্ছি 40 সেকেন্ড। বুঝতে পারছো ক্যালকুলেশনটা, আই গেস বুঝতে পারছো ব্যাপারটা, তোমাকে আমি আরেকবার বুঝাই দিই। সো 2 ইন্টু ওয়াই, ইউ মানে 196 আর জি মানে হচ্ছে 9.8। সো 9.8কে 9.8কে যদি আসলে 196কে যদি 9.8 দ্বারা ভাগ দিই, তাহলে তুমি 20ই পাবা। ওইভাবে আমি না চিন্তা করে 98কে 10 দ্বারা ভাগ দিলাম, তাহলে 9.8 পাইলাম। এখন এই 10টা উপরে গেলে কত হয়ে যাবে, এই শুধুমাত্র 10 থাকবে, তাহলে আর 196কে 98 দ্বারা যদি ভাগ দিই, তাহলে পাবো 2 আর 2 4, আর হচ্ছে 10 কত হচ্ছে 40, ঠিক আছে। আচ্ছা, 40 সেকেন্ড। ওকে, আগাই। এরপরে বলে দিছে ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাইতে পারে। আচ্ছা, চন্দ্রপৃষ্ঠে লোকটি কত উচ্চতায় লাফাতে পারবে, চন্দ্রপৃষ্ঠে সেম এফোর্ট দিলে সে কত উচ্চতায় লাফাতে পারবে। সো একটা জিনিস মাথায় রাখবা যে আমরা সাপোজ একটা লাফ দিলাম, কি কারণে আবার মাটিতে চলে যায়, জি এর কারণে, অভিকর্ষজ ত্বরণের কারণে বা ওজনের কারণে, তাই না।
তার মানে আলটিমেটলি আমাদের এই কতটুকু লাফাইতে পারি এটা ডিপেন্ড করে আসলে আমাদের এই জি কতটুকু আছে। সো এতটুকু মাথায় রাখবা যে আমাদের 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 আর্থে বা মুনের কথা চিন্তা করতে পারে, আমাদের চাঁদে চাঁদে যে জি আছে না, ওইটা আমাদের পৃথিবীর জি এর 1/6 অংশ, 1/6 অংশ মানে 6/1 ভাগ, 6/1 ভাগ, এটা একটু মুখস্থ করে নিবা, প্রায় 6/1 ভাগ আর কি। তো যেহেতু প্রায় 6/1 ভাগ, তাহলে আমাদের ওই মুনে গেলে বা চাঁদে গেলে আমরা কি হবে 1/6 অংশ ফিল করি, ঠিক আছে। তার মানে এইখানে যদি আমি 3 মিটার লাফাইতে পারি, ওইখানে আরো কম ফিল করব, কম ওজন ফিল করব, তাহলে ওইখানে কত হবে 3 6 18, 18 মিটার উপরে উঠতে পারবো, ঠিক আছে। সো এটা আসলে একটা কমন একটা ম্যাথ, এই জন্য আসলে আমি খুব একটা ডিটেলসে দেখালাম না, কারণ এটা মুখস্থ করাই ভালো, কারণ এটা 18 মিটার উঠতে পারবে, এটা এক্স্যাক্টলি বলে দিবা আর কি। 18 মিটার না, মুখস্থ করবে 1/6 হলে আমি যত মিটার লাফাইতে পারি এটা 6 দ্বারা গুণ করে দিব। আচ্ছা আগাই চলো, বলে দেওয়া আছে যে সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়, ঠিক আছে। সো সৌরশক্তি বা সূর্যের যে শক্তিটা সেটা কিভাবে তৈরি হয়, অবশ্যই ফিউশনের মাধ্যমে, ঠিক আছে। হাইড্রোজেন থাকে অনেকগুলা, হাইড্রোজেনের মধ্যে আসলে আমরা জানি যে হাইড্রোজেনের হচ্ছে ভর সংখ্যার ভিন্নতার কারণে হাইড্রোজেনকে অনেক বলি টিউটেরিয়াম বলি, তারপর হচ্ছে ডিউটেরিয়াম বলি। সো এইগুলোর মাধ্যমে এইগুলো একসাথে যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে, এগুলো একসাথে যুক্ত হয়ে কি হিলিয়াম নিউক্লিয়াস করে, এবং ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করাটাকে আমরা বলি হচ্ছে ফিউশন, এটাকে আমরা কি বলি ফিউশন। এই ফিউশনের মাধ্যমে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়, প্রচুর তাপশক্তি আলোক শক্তি উৎপন্ন হয়, এটাকে আমরা বলি কি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি আমাদের সৌরশক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা আগেই দেখো, অ্যালুমিনিয়াম একটি কি পদার্থ, এটাও সেই কনসেপচুয়াল পার্ট বা থিওরিক্যাল পার্ট, এটা আসলে তেমন বোঝানো তেমন কিছু নাই। এটা আসলে আমাদের কেমন পদার্থ, এটা আসলে আমাদের প্যারাচুম্বক পদার্থ, এগুলো একটু মুখস্থ করে নিবা। এরপরে পরিবাহিতে তাপমাত্রা যদি দ্বিগুণ করা হয়, পরিবাহিতে তাপমাত্রা প্রবাহ মাত্রা মানে আই যদি দ্বিগুণ করা হয়, তাহলে উদ্ভূত প্রাথমিক তাপ মানে হচ্ছে কত, তাপ মানে হচ্ছে আমাদের হিট, এইচ কত গুণ হয়, ঠিক আছে। সো নর্মালি সাপোজ আমরা যদি ডাব্লিউ বা হচ্ছে আমাদের কতটুকু আসলে তড়িৎ শক্তি আছে, ওইটাই আলটিমেটলি আমাদের সেই তাপ শক্তিতে রূপান্তর হয়, ঠিক না, হিটে রূপান্তর হয়, যদি না কোনো ধরনের শক্তি কি হয় ক্ষয় হয়, যদি না কোনো পরিমাণ কি শক্তি ক্ষয় হয়। সো আমরা যেটা জানতাম যে আমাদের যে তড়িৎ শক্তি যেটা আছে ডাব্লিউ, ওইটাই আসলে আমাদের কি হয় হিটে পরিণত হয়, যদি না কোথাও আসলে কি হয় শক্তি ক্ষয় হয়। এই ডাব্লিউটা বা এখানে এসটাকে এই পাশে নিয়ে আসি, আর ডাব্লিউ যেগুলোটা আমরা জানতাম সেটা হচ্ছে আমাদের আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, আই স্কোয়ার আর টি, ঠিক আছে। আইটা কি প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ, আরটা কি রোধ, পরিবাহী রোধ, টিটা কি, টিটা হচ্ছে আমাদের টাইম। সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের আর এর কথাও কিছু বলে দেওয়া নাই, টি এর কথাও কিছু বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে আর টি যেটা আছে এইটা হচ্ছে ভাই কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট। সো আর টি যদি হয় কনস্ট্যান্ট, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে উৎপন্ন হিট যেটা আছে সেটা হচ্ছে আমাদের আই স্কোয়ারের সমানুপাতিক। উৎপন্ন হিটটা কি আমাদের বলতো আই স্কোয়ারের সমানুপাতিক। আই স্কোয়ারের যদি সমানুপাতিক হয়, তাহলে আমাদেরকে যেটা বলছে যে আমি প্রবাহ মাত্রা আই যেটা আছে সেটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, এটা একটা স্কোয়ারও কিন্তু আছে, তাহলে দ্বিগুণ যদি করে দেই এটা কয় গুণ হবে, 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমরা মাথা রাখবো। তাহলে বলো প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করে দিই, এটা একটা স্কোয়ার আছে, তাহলে কত হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে হিট। আই কে যদি আমি 4 গুণ করে দিই তাহলে কত গুণ হবে 16 গুণ হবে, আই স্কোয়ার মানে 4 উপর 8টা স্কোয়ার পড়বে, তাহলে আমরা দ্বিগুণ করলে কত হবে 4 গুণ হবে, ঠিক আছে। আগাই দেখো কোনটি ভরের একক নয়, কোনটি ভরের একক নয়। সো ভরের একক নয়, এটা সাপোজ হচ্ছে এমিউ মানে কি বলতো অ্যাটমিক ম্যাস ইউনিট। এটা আসলে আমাদের কি পারমাণবিক যে সংখ্যা, পারমাণবিক যে পদার্থ আছে বা পরমাণু আছে তাদের যে ভরের যে এককটা সেটা আসলে আমাদের এটা দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে এএমইউ, অ্যাটমিক ম্যাস ইউনিট। তারপর এইটা যদি আমরা চিন্তা করি, দেখো তো এবিবি মানে কি বলতো মেগা ইলেকট্রোভোল্ট কিসের একক, শক্তির একক, এর একক, সি স্কোয়ার। এখন দেখো তো আমরা জানি কি বলতো ই ইজ ইকুয়াল টু আমরা জানি এম সি স্কোয়ার, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ই বাই সি স্কোয়ার। তো ই তো দেওয়া আছে, দেখো তো ই তো দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের মেগা ইলেকট্রোভোল্ট, সি স্কোয়ার দিয়ে যদি ভাগ দিয়ে দেয় তাহলে কি পাবো বলতো কেজি পাবো না, ভর পাবো না, তাহলে এটাও তো ভরের একক, এটাও ভরের একক, ঠিক আছে। মানে এগুলো আনসার হবে না, এটাও ভরের একক, এটাও ভরের একক। এই মেগা ইলেকট্রোভোল্টটা কিন্তু ভরের একক না, এটা কিসের একক, শক্তির একক, তাই না। তাহলে এটা হইতে পারে, এটা একটা আনসার হইতে পারে। আর এইটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হওয়ার কথা না। তারপর আমরা একটু চেক দিই, দেখো তো চেক দিলে কেমন হয়। নিউটন মানে কি বলতো এই নিউটন মানে হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ, এম মানে কি কেজি, মানে নিউটন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কেজি, এ মানে কি মিটার পার
সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর এখানে কি আছে পার মিটার, এখানে পার সেকেন্ড। তাহলে দেখো এটা আমরা কাটাকাটি করে দেখি, কেজি আছে, এই মিটার পার মিটার কাটা, তাহলে পার সেকেন্ড আর কি আছে বলো তো, পার সেকেন্ড স্কোয়ার আর পার সেকেন্ড, তাহলে এটা হবে কত সেকেন্ড এত। তাহলে এটা কি আমাদের কেজির একক, ভরের একক না, এটাও একক না, তাহলে আমাদের আনসার এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে, আমরা যে কোনো একটা দাগাবো আর কি। দেখো এখানে আমাদের আসলে ডি নাম্বারটা দাগানো আছে আর কি। বলে দেওয়া আছে যে পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ থেমে যায় তাহলে আমাদের মেরু বিন্দুতে কোনো বস্তুর ভর কেমন হবে। পৃথিবীর ঘূর্ণন সাপোজ থেমে গেল, পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে আমাদের মেরুবিন্দুতে বস্তুর ভর কেমন হবে। সো আমরা মানে ভরের উপর কি আসলে কোনো চেঞ্জ হয়, মানে ভর কি আসলে পৃথিবীর ঘূর্ণনের উপর ডিপেন্ড তো করে না। আমরা দেখছিলাম যে জি এর উপর ডিপেন্ড করে বা ওজনের উপর ডিপেন্ড করে। জি যদি চেঞ্জ হয় তাহলে ওজনও চেঞ্জ হবে, কারণ ওজন মানে কি এমজি, তাহলে জি যদি চেঞ্জ হয় তাহলে ওজন চেঞ্জ হতে পারে, কিন্তু ভর কি চেঞ্জ হয়, ভর তো চেঞ্জ হয় না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা মানে কি করব, আমরা আমরা হচ্ছে এটাকে কি দেখাবো বলতো, আমাদের হচ্ছে এটা আগের মতোই হবে। ঠিক আছে, তারপরে আমরা যদি একটু দেখতে চাই যে সাপোজ আমরা ল্যামডার ক্ষেত্রে জি এর কীভাবে চেঞ্জ হয়, সেক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখছিলাম যে নর্মালি যদি জি থাকে সেক্ষেত্রে আমাদের কেমন চেঞ্জ হয় সেটা আমরা দেখতে পাই যে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা দেখছিলাম না, ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। সো ওই কৌণিক বেগের উপর জি ডিপেন্ড করে, জি এর মান ডিপেন্ড করে, কিন্তু আমাদের মানে ভরের মান তো চেঞ্জ হয় না, এই হচ্ছে কথা। তো এখান থেকে আমরা একটু থিওরিও দেখে নিলাম আর কি। এরপরে দেখি, বলে দেওয়া আছে একটি বস্তুর বেগ দেওয়া আছে, বস্তুর বেগের একটা সমীকরণ দেওয়া আছে যেটা আসলে আমাদের সময়ের সাথে চেঞ্জ হয়। বলছে 2 সেকেন্ড পরে বস্তুটার ত্বরণ কত। এখন আমাদের কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। ভেলোসিটিকে আমি ত্বরণে কিভাবে কনভার্ট করবো মনে আছে, সেটা হচ্ছে আমরা লিখে ফেলি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু দেখবো ডিভি ডিটি, এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো ডিভি ডিটি। ওকে, তাহলে এখন আমরা এখানে আছে ডি ডিটি, ভিটাকে কি দেখতে পাচ্ছি বলো তো, ভি ভি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটুকু, সেটা হচ্ছে আমাদের 1/3 টি কিউব প্লাস টি স্কোয়ার, 1/3 টি কিউব প্লাস হচ্ছে কি টি স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা যদি এটাকে আশা করি তোমরা ক্যালকুলেশনটা পারো, বা আশা করি তোমরা যে ডিফারেন্সিয়েশনটা পারো আর কি। সো দেখো আমরা যদি একটু দেখি এসি রিমোটটা কোথায় যেন, আচ্ছা আমি একটু এসিটা একটু কমাই নেই। ওকে, আচ্ছা যাই হোক এসি রিমোটটা কমাই দিলাম। যেটা বললাম যে ক্যালকুলেশন আশা করি পারার কথা, তাও জাস্ট আমি তোমাকে হালকা পাতলা একটু ডিটেলস দেখাই দেই। সাপোজ হচ্ছে ডি ডি এক্স আমরা ডিফারেন্সিয়েশন করবো এক্স টু দি পাওয়ার এন কে, তাহলে কি হবে জানো, পাওয়ারটা সামনে চলে আসবে, এন সামনে চলে আসলো, আর পাওয়ারটা কমে যাবে, n-1 হয়ে যাবে, শেষ। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, এই যে এক্স যখন থাকবে তখন আসলে বা টি যে কোনো একটা ভেরিয়েবল যদি থাকে সেক্ষেত্রে কিছু একটা যদি ধ্রুবক থাকে, ধ্রুবকটা সামনে চলে আসবে, সিম্পল কথা। ঠিক আছে, ওকে আগে সাপোজ এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 1/3 যেটা আছে সেটা আমাদের সামনে চলে আসছে। এবার টি টু দি পাওয়ার 3 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ার কত 3 সামনে চলে আসছে। এরপরে পাওয়ার 1 কমে যাবে, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, তাহলে এই যে 2 হবে। ওকে, এরপরে এটা যদি আমরা করি, এটাতে তো কোনো ধ্রুবক নাই, ধ্রুবক মানে 1 হইতে পারে, 1 তো সামনে চলে আসছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ারটা কমে যাবে, টি স্কোয়ার থেকে টি টি হয়ে যাবে। ঠিক আছে, এই তো, তাহলে এটা হয়ে গেছে আমাদের এ, এটা পেয়ে গেছি কি আমাদের এ, এই যে এটা পেয়ে গেছি আমাদের এ। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের দ্বিতীয় সেকেন্ডে, আমাদের কি সেকেন্ডে আমাদের কি বের করতে হবে, আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আরেকটু ভাঙতে পারবো আমরা চাইলে। দেখো আমরা এটা কাটা যায়, তাহলে আমাদের এখানে হবে টি স্কোয়ার প্লাস হচ্ছে কত টুয়াইস টি। ঠিক আছে, ওকে। সো আমরা কি বের করবো বলো তো, আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ডে বা দ্বিতীয় 2 সেকেন্ড পরে বস্তুটা ভর কত, সরি ত্বরণ কত। তাহলে আমরা দ্বিতীয় সেকেন্ড যদি লিখি তাহলে আমরা টি এর জায়গায় কি বসাবো, 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু টি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে 4, এখানে আছে কত 4, তাহলে পাচ্ছি কত 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার কোনটা দেখতে পাচ্ছি, সি নাম্বার, ডি নাম্বারটা, এই যে আগে বলছে দুটি বস্তুর মধ্যকার দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে মহাকর্ষ বলের মান কেমন হবে। কত ইজি কোশ্চেন না। দেখো সো আমরা দেখি মহাকর্ষ সূত্রটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি জি ইন্টু উপরে আছে কত বস্তু দুইটা ভর m1 ইন্টু m2 ভাগ হচ্ছে ডি স্কোয়ার। সো আমাদেরকে কি বলে দিছে, আমাদেরকে বস্তুটা ভরের কথা কিছু বলে দেওয়া নেই, যেহেতু বলে দেওয়া নেই তাহলে আমরা আলটিমেটলি আমরা ধরতে পারি যে ভরগুলো কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট যদি থাকে আমরা যেটা দেখতে পাই যে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ারের সমানুপাতিক। ঠিক আছে, 1/d স্কোয়ারের সমানুপাতিক কি এফটা। তো এখন আমাকে দেখতে পাচ্ছি ডি এর মান যদি আমাদেরকে বলছে যে এই দূরত্ব যেটা আছে সেটা যদি অর্ধেক করে দেই, তাহলে এই পার্টটুকু যদি এই ডিটা যদি আমরা অর্ধেক করে দেই,
অর্ধেক, সাপোজ হচ্ছে এই ডি প্রাইম, এটাকে আমরা ডি প্রাইম বললাম, এই ডি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ডি প্রাইমটাকে আমরা ধরে নিলাম টুয়াইস ডি, মানে দ্বিগুণ করে দিলাম। দ্বিগুণ যদি করে দিই তাহলে স্কোয়ার করলে কত পাচ্ছি, 4 ইন্টু ডি, 4 ইন্টু কি ডি স্কোয়ার, তাহলে এটা কয় গুণ হয়ে গেছে, আগেরটা 4 গুণ হয়ে যাবে। এই কি করলাম, ছি 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 ছি, দ্বিগুণ না তো, এটা কি বলছে, এটা বলছে হচ্ছে অর্ধেক করে দিছে, অর্ধেক করে দিছে, অর্ধেক করে দিছে। অর্ধেক করে দেওয়া মানে কি, এটা কত হয়ে গেছে 1/4 আর হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমাকে বলো 1/4 আছে নিচে, 1/4 আছে কি নিচে, এই 1/4টা উপরে চলে গেলে কত হবে, 4 হয়ে যাবে না, তাহলে কত গুণ হয়ে গেল, ফোর্সটা 4 গুণ হয়ে গেল। সো যারা এরকম অনুপাত দিয়ে ব্যাপারটা বুঝতে পারো না, যারা এরকম অনুপাত দিয়ে ব্যাপারটা বুঝতে পারো না, তাদের জন্য আমি একটু ডিটেলস একটু দেখাই দিই। অনুপাত দিয়ে আবার আরেকবার বলবো, প্যারা নেই, জাস্ট আমি একটু তোমাকে একদম ডিটেলস দেখাই দিই। প্রথমে সাপোজ আমরা লিখলাম যে দেখো যে কোনো একটা দুইটা বস্তুর ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আমরা জি ইন্টু m1 ইন্টু m2 ভাগ হচ্ছে কত হবে, ডি স্কোয়ার আমরা পাই। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করছি, আমরা দূরত্বকে অর্ধেক করে দিছি। অর্ধেক যদি করে দেয় তাহলে জি ইন্টু উপরে আছে আমাদের m1 ইন্টু m2, ফোর্সটাকে আমরা পি এফ প্রাইম ধরলাম আর ডিটাকে আমরা ডি প্রাইম ধরলাম। ঠিক আছে, সো ডি প্রাইম মানে কি, ডি প্রাইম মানে কি হাফ ডি, তাহলে ডিস্টেন্সটাকে কি করলাম, অর্ধেক করে দিলাম, অর্ধেক করে দিলে স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, জি ইন্টু উপরে আছে এমন কত m1 ইন্টু m2, আর এটা হাফটাকে যদি স্কোয়ার করে দেয় তাহলে হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে কত ডি স্কোয়ার। এই পার্টটুকু মানে কি বলতো, এই পার্টটুকু উপরে চলে গেলে কত হয়ে যাবে, মানে উল্টা গেলে উল্টা যাবে না, নিচে যেহেতু আছে উল্টা যাবে, তাহলে 4 হয়ে যাবে। এটা তো বুঝো নাকি, না বুঝলে আরেকটা কাজ করতে পারো, এখানে 4 ধারা গুণ করলাম, এখানে 4 ধারা গুণ করলাম, তাহলে 4 আর 4 1/4 কাটা থাকলো, উপরে শুধুমাত্র 4। এবার দেখো তো, এবার ব্যাপারটা বুঝো কিনা, জি ডি স্কোয়ার m1 ইন্টু m2, এই পুরাটাকে আমরা কি বলতে পারি, এই পুরাটাকে আমি এইটা বলতে পারি না, এটা বলতে পারি কিনা দেখো তো, এটা আর এটা সেম না। তো আলটিমেটলি আমাদের এফ প্রাইম ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো, এফ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে 4 আছে ইন্টু কত হচ্ছে এফ হচ্ছে, তাহলে আমাদের ফোর্স যেটা আছে সেটা 4 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা এটা এভাবেও দেখতে পারি। সো অত কিছু চিন্তা করবো না, আমরা যেটা চিন্তা করবো এটার মধ্যে অনুপাতটা কিভাবে আছে, ওটা সমানুপাত, এটা সম্পর্কটা কেমন আছে, 1/d স্কোয়ার আকারে আছে। ডি কি, ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, অর্ধেক যদি করি তাহলে এটা কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1/4 হয়ে গেল। এই 1/4 নিচে আসছে, উল্টায় যাবে, উল্টায় গেলে হবে 4, তাহলে 4 গুণ হয়ে যাবে, শেষ। কত গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। আগাই দেখি, বলে দেওয়া আছে যে বৈদ্যুতিক পাখা চালাতে বিদ্যুৎ থেকে কোন শক্তি উৎপন্ন হয়, সো বিদ্যুৎ তো যাবে অবশ্যই, বিদ্যুৎ থেকে আসলে কোন শক্তি উৎপন্ন হবে। যারা আসলে আমরা চুম্বকের অধ্যায়গুলো পড়ছি, চুম্বকীয় আবেশের অধ্যায়গুলো পড়ছি, এখানে আমরা দেখছিলাম যে ওখানে আমাদের অনেক কিছু কাজ করে, মোটর কাজ করে, ঠিক না। সো মোটরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বিদ্যুৎ শক্তিটা চুম্বক শক্তিতে রূপান্তর হয়, কোন শক্তিতে, চুম্বক শক্তিতে রূপান্তর হয়। ওই চুম্বক শক্তিতে যখন ঘোরে, তাহলে ঘোরা মানে কি, একটা গতিশক্তি পাওয়া, গতিশক্তিটা আমাদের যান্ত্রিক শক্তি। আবার এই ফ্যানে যদি একটু হাত দাও, দেখবা এখানে তাপ উৎপন্ন হয়েছে, তাহলে তাপ শক্তি উৎপন্ন হয়েছে, তাহলে আলটিমেটলি আমরা কি বলবো, উপরে সব কটাই উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। আগে দেখি, বলে দেওয়া আছে যে বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে। কেন্দ্রমুখী ত্বরণ কত দেওয়া আছে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের পথের ব্যাসার্ধ কত, কি বলে দেওয়া আছে, পথের ব্যাসার্ধ। সো আমরা একটু করে ফেলি জিনিসটা, যে দেখো আমরা যদি পথের ব্যাসার্ধ আর বের করতে চাই, সেটা কত হবে সেটা জানতে চাইছে। তারপর এখানে ভেলোসিটি ভি দেওয়া আছে, তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, কেন্দ্রমুখী ত্বরণটাকে আমরা কি লিখি, এ ধারা প্রকাশ করি, তাই না। সো করি, চলো আমরা আগে ভিটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। সো এতদিন যখন ম্যাথ করে আসছো, এই 72 কিলোমিটারটা অনেক জায়গায় দেখছো, এটা ইজ ইকুয়াল টু যে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20 মিটার পার সেকেন্ড, এটা আশা করি জেনে ফেলার কথা, 20 মিটার পার সেকেন্ড এটা জেনে ফেলার কথা। তাও যদি না জেনে থাকো তাহলে কি করবা জানো, এই 72 কিলোমিটারকে শর্টকাট হিসাবে 3.6 দ্বারা ভাগ দিবা, তাহলে আলটিমেটলি কি পেয়ে যাবো জানো, মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। এই 72টাকে 3.6 দ্বারা ভাগ দিবা, তাহলে মিটার পার সেকেন্ড পেয়ে যাবা। বা যে কোনো কিছু কিলোমিটার পার আওয়ারে আছে, ওটাকে 3.6 দ্বারা ভাগ দিলে কি পাচ্ছ জানো, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করো তাহলে এটা পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো যাই হোক, সো আমাদের এবার সূত্র কোনটা লিখবো, সূত্র হচ্ছে আমরা লিখবো হচ্ছে ওই যে এর সূত্র, কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত আর। আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে কি লাগবে, আর ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি ভি স্কোয়ার ভাগ এ। তাহলে এবার বলতো ভি কত, ভি হচ্ছে আমাদের 20, তাহলে 20-এর উপর স্কোয়ার, এ কত, এ বলে দেওয়া আছে 1, তাহলে আলটিমেটলি আমাদের কত হবে, 20 স্কোয়ার কত হবে, 400 মিটার। ঠিক আছে, 400 মিটার কোনটা, এইটা বি নাম্বারটা। ঠিক আছে, ওকে, আগাই।
দেখো বলে দেওয়া আছে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে, দক্ষতা মানে কি ইটা দেওয়া আছে, দক্ষতা মানে ইটা দেওয়া আছে। বলছে গ্রাহকের তাপমাত্রা যে গ্রহণ করে, যেটা আসলে আমাদের টি টু দেওয়া আছে কত, টি টু দেওয়া আছে এত ডিগ্রি সেলসিয়াস, বা ডিগ্রি সেলসিয়াস দিয়ে লাভ আছে না, আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। বলছে তাপ উৎস যেটা আছে সেটা হচ্ছে আমাদের T1, ওটার তাপমাত্রা কত। সো আমরা যদি সূত্রটা একটু লিখে ফেলি তাহলে আমরা জানি যে ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1/1 মাইনাস উপরে আছে আমাদের T2, নিচে হচ্ছে আমাদের T1। T1টা কি বলতো উৎসের তাপমাত্রা, T2টা হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা, তাই তো। আচ্ছা, ইনটু এটা 100 দ্বারা গুণ করলে আলটিমেটলি আমাদের এটা পার্সেন্টেজে প্রকাশ হয়ে গেল, তাই না। এবার বলো ইটা কত দেখতে পাচ্ছি, ইটা দেখতে পাচ্ছি হচ্ছে 80, 1 মাইনাস T2 মানে কি তাপ গ্রাহকের, তাপ গ্রাহককে 127 সাথে 273 যোগ করে দিলাম, ভাগ দিব T1, এই T1টাই বের করতে হবে ভাই। ওকে তাহলে এবার আমরা একটা কাজ করি, কি করা যায় বলো, কি করা যায়। তাহলে এটা যদি এখানে চলে আসে তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের 0.8 হয়ে যাবে, 0.8 হয়ে যাবে না, কারণ 0 কাটা, ঠিক না। তারপর হচ্ছে এই 8কে যদি 10 দ্বারা ভাগ দেবে 0.8 না, 0.8। এরপরে এখানে আছে 1, এখানে আছে মাইনাস, উপরে কত হয় বলো তো, উপরে এটা তো নর্মালি বুঝে যায় কত হবে, 273 সাথে 27 যদি যোগ করে দাও তাহলে 300 হয়ে যাচ্ছে, 300 সাথে 100 যোগ করলে কত পাচ্ছে 400, নিচে হচ্ছে আমাদের কত T1। ওকে, এবার একটা কাজ করি, এখানে আছে আমাদের T1, কি করা যায় বলো তো, এইটা যদি এই মাইনাস যে পার্টটুকু আছে এই পার্টটুকু যদি এই পাশে চলে আসে তাহলে উপরে থাকলো আমাদের 400, নিচে থাকলো হচ্ছে আমাদের T1, এরপরে এখানে আছে 1, আর এই পার্টটুকু যদি ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে কত হবে 0.2, তাইটা। এটা কি করলাম আমি তো আগেই করে ফেললাম। সো দেখো এই 0.8 ওই পাশে গেলে 0.8ই থাকবে। ওকে, তারপর এখান থেকে আমরা করি, চলো তাহলে এখানে পাচ্ছি আমাদের 400, আর নিচে হচ্ছে আমাদের T1, আর এখানে দেখতে পাচ্ছি কত, এটা হবে আমাদের 0.2, তাই তো। আচ্ছা, এরপরে আমরা যদি একটু গুণ করি তাহলে যেটা দেখতে পাবো 0.2 ইন্টু হচ্ছে আমাদের T1 যেগুলো হচ্ছে আমাদের 400, তাহলে দেখো আমরা যে T1 যদি যেগুলো কত লিখবো, উপরে আছে 400, নিচে আছে কত 0.2, ভাগ কত হবে 0.2কে আমরা কি লিখতে পারি 2 ভাগ হচ্ছে 10, এটা লিখতে পারি না। 0.2কে কি লিখতে পারি 2/10, তাহলে 10টে আমি এখানে 10 দিয়ে গুণ করে দিই, উপরে 10 দ্বারা গুণ করে দিই, ঠিক আছে। ওকে, এবার কাটাকাটি করি, 10 আর 10 কাটা, 2 কাটা, তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 200, আর 200 সাথে 10 যদি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি আমাদের 2000 কেলভিন, 2000 কি কেলভিন, ঠিক আছে। কেলভিনে কোনোটা দেওয়া আছে, দেওয়া নাই, সিম্পল কথা। এইবার জাস্ট সিম্পলি আমাদের 2000 কেলভিন যেটা আছে ওই কেলভিনটাকে আমরা -273 করে দিই, -273 করে দিই, তাহলে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে 10, এটা হচ্ছে 10 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 7, হাতে আছে কত 1। এটা যদি 8 হয় তাহলে 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2, হাতে আছে কত 1। এটা যদি 3 তাহলে কত, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, হাতে আছে কত 1, নিচে গেলে হচ্ছে এত 17-27 ডিগ্রি সেলসিয়াস। এটা কোথাও 17-27 ডিগ্রি সেলসিয়াস, 17-27 এই যে, ঠিক আছে। ওকে, দেখো মিলে গেছে। আচ্ছা, এরপরে বলে দিছে কি বলতো, বলে দিছে হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম অণু, এই এগুলা জানো তো নাকি, গ্রাম অণু বলতে কি বোঝায় বলো, গ্রাম অণু, আর এখানে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস বলছে কি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে, কি বের করতে বলছে, গতিশক্তি বের করতে বলছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের টেম্পারেচার দেওয়া আছে, এটা আমাদের কি দেওয়া আছে টেম্পারেচার। গ্রাম অণু মানে কি বলো, ভিডিওটা পজ করো এবার চিন্তা করো গ্রাম অণু মানে কি। মাথায় রাখবা যখন গ্রাম থাকবে আর অণু থাকবে, গ্রাম অণু থাকবে, তখন সেটা মানে বুঝে হচ্ছে মোল। তাহলে এখানে 1 গ্রাম অণু হিলিয়াম মানে কি 1 মোল, 1 গ্রাম অণু মানে কি 1 মোল, তাহলে এখানে আমাদের n ইজ ইকুয়াল টু কত 1 মোল, ঠিক আছে। তো গ্যাসের গতিশক্তি কত সেটা হচ্ছে আমাদের কে বের করতে হবে, ঠিক আছে। সো গ্যাসের গতিশক্তির জন্য আমরা কি করব, আমরা যে সূত্রটা জানি কে ইজ ইকুয়াল টু আমরা জানি হিলিয়ামের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত। আচ্ছা, আমি আগে সূত্রটা লিখি, F/2 n ইন্টু আর ইন্টু টি, nRT। এবার বলো হিলিয়াম এক পারমাণবিক না, হিলিয়াম কি এক পারমাণবিক, সো যদি এক পারমাণবিক তার স্বাধীনতার মাত্রা কত হয় 3, ঠিক আছে। এফ এর মান কত হবে 3, এন এর মান কত 1 বলছে একটা, আর এর মান কত 8.314, টি এর মান কত টেম্পারেচার কত 27 + 273,
তাহলে এই ক্যালকুলেশনটা করো, এই ক্যালকুলেশনটা করলেই আনসারটা বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ওকে, সো দেখি তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 3, নিচে আছে আমাদের 2, n এর মান তো 1, তাহলে এটা লেখা লাগবে না। 8.31, এখন আমরা দেখবো যে 8.31 বসাবো কি বসাবো না। আগে আমরা আনসার দেখবো যে আনসারটা কি কাছাকাছি কিনা। দেখো না, আনসার কাছাকাছি না। দেখো এখানে আমাদের 3037 আর এখানে 3700 বা 3700 দেওয়া আছে, এখানে 1700, এখানে 2800, এখানে হচ্ছে 373 দেওয়া আছে, তাহলে কাছাকাছি না। তাহলে আমরা এখানে 8.3 না বসায়ে কাছাকাছি 8 বসাইতে পারি, তাহলে আমরা বসাই দিলাম 8। এবার বলো এপার 2 কত হবে? এপার 2 কত হবে বলো তো? 73-এর সাথে 27 যোগ করলে কত হচ্ছে? 73-এর সাথে 27 যোগ করলে 100, তাহলে 200 আর 100 কত হবে? 300। এই ক্যালকুলেশনটা করো, তাহলে তো হচ্ছে। ক্যালকুলেশনটা করলে হচ্ছে না বলো তো? হ্যাঁ হবে তো। দেখি এইটা আর এটা কাতার, তাহলে কত? 4। তাহলে বলো 3 3 9, 9 আর 4 কত হচ্ছে? কত হচ্ছে বলো তো? 9 আর 4 36, তাহলে 36 আর 2টা 0, তাহলে এরকম হওয়ার কথা, 3600-র কাছাকাছি হওয়ার কথা। বাট আমরা যেহেতু কম নিছি, 8.314 থেকে কম নিছি, তাহলে আনসারটা একটু বেশি হওয়ার কথা। তাহলে 3700 বা 3600-র বেশি হবে। 3600-র বেশি কোনটা দেখতে পাচ্ছি বলো তো? এটা তো না, এটা তো না, এটা না, আর এটা তো অনেক কম, তাহলে আমাদের এইটাই হবে আনসার। দেখছো কত ইজিলি বোঝা যায়? দেখে আবার কনফিউজ হয়ে যাবে না যে না এত কি কি দেওয়া আছে, তাহলে তো লাভ নাই। আগাই আমরা। বলে দেওয়া আছে বরফ পানিতে এবং পানি বরফে পরিণত হলে কোন ধরনের প্রক্রিয়া। এগুলো বললাম না, একটু থিওরিটিক্যাল জিনিসপাতি, এগুলো একটু মুখস্থ করে নিবা আর কি। বরফ পানিতে পরিণত হয়েছে, আবার পানি আবার বরফে পরিণত হয়েছে, এখানে আমাদের টেম্পারেচারে চেঞ্জ হয় না। টেম্পারেচার যেটা চেঞ্জ হয়েছিল ওটা আবার ফিরত চলে আসছে। প্রথমে বরফ 0°C ছিল, তারপর হচ্ছে যখন পানিতে পরিণত হয়েছে আবার 0°C বা অন্য কোনো একটা টেম্পারেচার পরিণত হয়েছে, ওই টেম্পারেচার তখন আবার যখন বরফে পরিণত হচ্ছে আবার টেম্পারেচার 0°C আসবে। সেক্ষেত্রে আমাদের বরফের চাপ বা হচ্ছে ভলিউম সেমই থাকবে, ঠিক আছে? এখানে আমাদের চেঞ্জ হবে না। সো এটাকে আমরা বলি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটা আসলে যেখানে গেছে আবার যদি আগের অবস্থায় ফিরে আসে সেটাকে আমরা বলি প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, সো দেখো বলে দেওয়া আছে একটি বস্তু 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার ঘূর্ণন, 45 বার কি করে ঘূর্ণন, তাহলে এর কেন্দ্রমুখী ত্বরণ কত? ঠিক আছে, এর কি দেওয়া আছে? কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের 40 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ দেওয়া আছে, বলছে যে প্রতি মিনিটে কতবার? 45 বার আবর্তন করে, বলছে কি কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণটা বের করতে হবে। আমরা এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণ একটু আগে পড়ছিলাম, কি জানো? এই যেগুলো আমরা পড়ছিলাম v²/r। বাট তোমরা জেনে অবাক হবে যে ভি মানে কি জানো? ভি মানে ছিল আমাদের ওমেগা ইন্টু আর। ভি মানে ছিল ওমেগা ইন্টু আর, এটাকে আমরা স্কোয়ার করে দিলে এটা হয়ে গেল আর। তাহলে ওমেগা স্কোয়ার, এখানে আছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ভাগ হচ্ছে আর, তাহলে কাটা চলে গেল, থাকবে শুধু আমাদের ওমেগা স্কোয়ার আর। তাহলে এইবার জিনিসটা আমাদের কাজে লাগাইতে পারে। ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি? টুয়াইস পাই এন ভাগ টি ইন্টু আর। এবার দেখো তো মিলে কিনা? টুয়াইস পাই মানে হচ্ছে 3.1416। এখন দেখো এটা সব কিছু লাগাইতে হবে কিনা, কাজে লাগাইতে হবে না, এগুলো আসলে অপশানে ডিফারেন্স আছে। অপশানে যেহেতু ডিফারেন্স আছে তাহলে আমি 3 ইউজ করতে পারি, 3.1416 না হলে 3 ইউজ করতে পারি। এন কতবার ঘুরছে বলো তো? কতবার ঘুরছে সেটা বলে দিচ্ছে, 45 বার ঘুরছে। কত সেকেন্ডে? 1 মিনিটে। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। স্কোয়ার করে দিলাম ইন্টু হচ্ছে আর, ব্যাসার্ধ কত? 40 সেন্টিমিটার। 40 ভাগ কত? 100। হ্যাঁ চলো কাটাকাটি করি, চলো কাটাকাটি করি। এটা মিলে কত হচ্ছে? 6, এটা মিলে কত হচ্ছে? 6। তাহলে এই 6 আর এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 10 হবে, তাই না? 10 এতটুকু রেখে দিতে পারি চাইলে, আর 5 দিয়ে যদি করি তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে কি 5 নং 45, এখানে আছে কত? 9/2। আর এটা 0 0 কাটা, 2 দিয়ে যদি কাটি তাহলে কাটলে হচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কত? 5। তাহলে দেখি তো এখানে কি কি আছে। এখানে আছে কত? এখানে শুধুমাত্র আছে হচ্ছে 9/2, তাহলে এখানে আছে 9/2 আর স্কোয়ার যেহেতু আছে তাহলে 9/2 করলাম। ওকে আচ্ছা, এখানে কত আছে? 2/5, এখানে কত আছে? 2/5, দেখবা। ওকে হয়ে গেল। এখন দেখো 2 2 কাটা যাচ্ছে, আবার এই 2 আর এই 5 মিলে কত হচ্ছে? 10, তাহলে নিচে আমরা 10ই রাখি। 10 রাখলে হচ্ছে সুবিধা, দশমিকটা ইজিলি দেওয়া যায়। আর উপরে আছে কত? 9 2 8, 9 9 81, তাহলে 81 রাখলাম। 10 দ্বারা ভাগ করলে কত আছে? 8.1। একক কি হবে? একক কি হবে? একক হবে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমাদের 3.1416 না নিয়ে 3 নিছিলাম, তাহলে এটা কম নিছিলাম। তাহলে আনসারটা কি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। তাহলে 8.1 এর চেয়ে একটু বেশি হবে। তাহলে 8.1 এর চেয়ে একটু বেশি মানে কত? সেটা হচ্ছে আমাদের 8.8 এর কাছাকাছি হবে। দেখো এক্স্যাক্টলি 8.88 হয়েছে, ঠিক না? এই হচ্ছে কথা। সো এইভাবে একটু চিন্তা করবো আর কি, একটু যেহেতু কম নিছি একটু বেশি হবে আনসার।
ওকে, সো এই তো মোটামুটি আসলে আমরা সব কিছু সলভ করে ফেলছি। সো আমরা লাস্ট স্লাইডে আমরা জাস্ট একটু থ্যাংক ইউ দিতে ভুলে গেছিলাম। সো এটা আমি একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এই তো। সো মোটামুটি আমি চেষ্টা করছি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি একদম ডিটেলসে পড়াইতে আর কি। তারপরে আমরা যেটা বলি যে আমাদের অ্যাডমিশন টাইমে তো খুব বেশি একটা সময় থাকে না, অনেকে হয় সব কিছু পড়ে আসলো লাস্ট মোমেন্টে, যা 24-25 কোশ্চেনটা সলভ করাচ্ছ, সলভ করতেছো আর কি বা দেখতেছো। সো তার জন্য আমি একজন সব ডিটেলসে পড়াইলে আসলে ব্যাপারটা আসলে কেমন হচ্ছে, ঠিক না? আবার এটাকে তোমার টাইমও ওয়েস্ট হচ্ছে। এই টাইমটাতে আসলে সবচেয়ে বেশি প্র্যাকটিস করা, নিজের প্র্যাকটিস করবা, তারপর হচ্ছে নিজে কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইসিস করবে, এটা হচ্ছে সময়। সো এই টাইমে আসলে আমি খুব বেশি একটা সময় নিতে চাইনি, এই জন্য তাও অনেক দুর্বল স্টুডেন্ট থাকে তাদের জন্য আমি একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।